হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি আপু শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা সেশনটা শুরু করি। পরে যদি আসলে কেউ জয়েন করতে চায় করল। আমি ফারিহা নাওয়াজ। আ আমি হচ্ছে আজকের জাভার কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার আ সেশনটা আমি নিচ্ছি আরকি। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আম গ্রুপে দিতে পারেন, মানে কি চ্যাটে লিখে দিতে পারেন জাভা রিলেটেড। সো ওইটার পরে হয়তোবা আমরা আরো ৫ মিনিট ওয়েট করে সেশনটা স্টার্ট করব আরকি। সো আপনারা যারা জয়েন করেছেন তাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ওইটা আসলে দিতে পারেন আরকি। চ্যাটে লিখতে থাকেন। বাকিরা মিনওয়াইল জয়েন করতে
আচ্ছা, আমরা সেশনটা শুরু করি ৮:১০ বাজে। সো আসলে কারো কোনো কি কোয়েশ্চেন নেই জাভা রিলেটেড? আচ্ছা, আ মইনুল ইসলাম ভাইয়া উনি কোয়েশ্চেন করছে, "How I manage dynamic role permissions and user may have more than one role I want to" আচ্ছা, যখন ডায়নামিক রোল পারমিশন আসলে আসে, তখন হচ্ছে আমরা রোল আলাদাভাবে ম্যানেজ করি। JWT তে ডিরেক্ট রোল হ্যান্ডেল করা যায়। অ্যান্ড আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে রোল টেবিলটা ইউজ করা স্প্রিং সিকিউরিটি যেটা। সো এখন যদি তার মাল্টিপল রোলও থাকে, বেশি হলে তার কি হবে? কিছু তার হয়তো এক্সট্রা এপিআই পারমিশন থাকবে বা তার কিছু অম কি বলতে পারি ওটাকে? হ্যাঁ, এপিআই পারমিশন কিছু তার এক্সট্রা থাকবে। যেমন যদি আমি ধরি সুপার অ্যাডমিন ইউজুয়ালি সব করতে পারে। সে সুপার কিন্তু হয়তোবা অ্যাডমিনের কিছু এক্সট্রা প্রিভিলেজ আছে। সো যখন সে আসলে লগইন করবে, আমরা যখন রোল পারমিশন তাকে দিব বা এপিআই অ্যাক্সেস গুলো তাকে দিব, তখন আমরা দেখব যাতে তার পুরোটা মানে ২ টা মার্জ করে ওই ২ টা রোলের মার্জ কি পারমিশন আছে, সেই পারমিশন আমরা তাকে দিব। রাদার দ্যান একটা দেওয়া। তো ডিরেক্ট স্প্রিং সিকিউরিটি হয়তোবা এটা সাপোর্ট করে না। সো এটার জন্য আমাদের মডিফাইড সিকিউরিটি লাগে। সো আর কারো কোনো কোয়েশ্চেনস বা আর কিছু ক্লারিফিকেশন? আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া একটু আস্তে শোনা যাচ্ছে। আপু, শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আপু, আমি ওই আপনার টিমেরই আর কি ওই দিন যে বসছিলাম লাস্ট আর কি। তো ওইটা আমি একটু নিয়ে কাজ করতেছিলাম, কিন্তু আহ, ওই যে মানে আমাদের সিনিয়রিটি কি আপনার মনে আছে যে ডাক্তার, ইউজার, আবার হচ্ছে কেউ কেউ ইউজারের মধ্যে কেউ কেউ ডাক্তার থাকবে বা কেউ কেউ হচ্ছে আবার অ্যাসিস্ট্যান্ট থাকবে, এরকম কাইন্ড অফ একটা সিনারিও ছিল না? হ্যাঁ জি, আপু। বলেন। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। আপু, এখন এই যে আপু রিলেশনটা এটা অ্যাকচুয়ালি মানে কিভাবে হ্যান্ডেল করছে? এখানে তো ইনহেরিটেন্স এর আমি কিছু জিনিস দেখলাম, এখানে ইনহেরিটেন্স এর একটা ব্যাপার আছে। ইনহেরিট করে ইউজ করা যায়, আবার হচ্ছে আপনি যেভাবে বলছিলেন যে ওই যে ওয়ান টু ওয়ান রিলেশন বা হচ্ছে মানে এই এরকম টাইপ কিছু একটা করা যায়। মানে অ্যাকচুয়ালি আপনি জিনিসটা আমি ক্লিয়ার বুঝতেছি না কি করব। আচ্ছা, আমি আপনার কোয়েশ্চেনটা দিচ্ছি। কোয়েশ্চেন অ্যান্সারটা দিচ্ছি। জাভার আরো কিছু কোয়েশ্চেন এসেছে আমাদের। সো ওটা আগে বলে নিই। ইকরাম ভাই যেটা দিয়েছে। Which specific criteria will be followed to evaluate whether a Java project has good architecture and complex code? আচ্ছা, আ আর্কিটেকচারটা অধিকাংশ সময় আসলে প্রজেক্ট ডিপেন্ডেন্ট হয়ে যায়। আপনি কি প্রজেক্টে কি কাজ করতে চাচ্ছেন, আ সেইটার উপরে। তো একেক প্রজেক্টের রিকোয়ারমেন্ট একেক রকম লাগে। বাট কিছু গুড আর্কিটেকচার প্র্যাকটিস আমরা ফলো করি। যেটা হচ্ছে আপনার মনে করেন যে কোড রিডেবিলিটি বা কোডিং বেসিক কনভেনশন যেটা। অ্যান্ড যেকোনো প্রজেক্ট ডেভেলপের ক্ষেত্রে আমাদের আ জিনিসটা টাইটলি কাপল না করে একটু লুজলি কাপল রাখতে হয়। যাতে উম যাতে আমরা যেকোনো সময় যেকোনো চেঞ্জেস আসলে এটা করতে পারি। আরেকটা হচ্ছে হোয়াট ইস দ্য বেস্ট ফ্রি ম্যাপ free map API available? মেইনলি সিকিউরিটির দিক দিয়ে যদি আমি বলতে চাই, Google ফ্রি ম্যাপ এপিআই টাই বেস্ট। কারণ Google কিছু আ প্রোডাকশন লেভেলে বা আপনার স মানে কিছু এক্সট্রা সিকিউরিটি প্রোভাইড করে। সো ওইটাই অ্যাকচুয়ালি বেটার। আর অন্যগুলো যেমন অনেক কিছুই থাকতে পারে, বাট আপনার
ওগুলা হয়তোবা অত সিকিউর হবে না। তো প্রোডাকশন লেভেলে যখন আমরা ইউজুয়ালি কাজ করি, আমাদের এইটুকু আসলে দেখতে হয় যে কোনটা মানে আমাদের জিনিসটা সিকিউর কিনা, আমাদের ডেটা লিকেজ কতখানি হচ্ছে বা কি। সো এইজন্য আসলে তখন গুগলের যে এপিআই গুলা মাল্টিপল এপিআই আছে, ম্যাপবক্স এপিআই আছে, ওপেনস্ট্রিট এপিআই। তো আপনি আসলে কোনটার অ্যাক্সেস কতটুকু, কোনটার সিকিউরিটি লেভেল কতটুকু, এইটার জন্য এইটা চিন্তা করে আসলে আপনার ওপেন এপিআই গুলো মানে ম্যাপ এপিআই গুলা মানে করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়। বাট মেইনলি ম্যাপ বক্সটাই আই গেস সবাই মোরলেস ইউজ করে। আমাদের ইউজার কেস এখন ওইভাবে লাগে নাই জিনিসটা, বাট ওইটাই মোরলেস সবাই ইউজ করে। আচ্ছা, বেস্ট ওয়ে টু লার্ন ফ্রন্ট এন্ড উইথ জাভা। কোনো ওয়েই আসলে বেস্ট ওয়ে না। সবকিছুই আপনার আপনার পার্সোনাল প্রেফারেন্সের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করছে যে আপনি আসলে ফ্রন্ট এন্ডটা কিভাবে শিখবেন। তো অনেকে এভাবেও আছে যে আসলে তারা ফ্রন্ট এন্ডে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেডই না বা শিখতে চায় না। বাট আমার পার্সপেক্টিভে বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি যেকোনো একটা ফ্রন্ট এন্ড আসলে স্ট্যাকটা চুজ করেন। এখন আপাতত আছে হচ্ছে আপনার রিঅ্যাক্টটা খুব বেশি চলে। সো আমি যদি রিঅ্যাক্ট শিখতে চাই, এটার আবার ডিপেন্ড করে হচ্ছে ২ টা জিনিসের উপর। আপনি আসলে মনোলিথ টাইপের অ্যাপ্লিকেশন যেতে চান নাকি মাইক্রো সার্ভিস টাইপের অ্যাপ্লিকেশনে যেতে চান? এইটা একটা। সো যদি মনোলিথ আর্কিটেকচার শিখতে চান বা মাইক্রো সার্ভিস যেটাই শিখতে চান, আপনার হচ্ছে একটা জিনিস যখনই ব্যাক এন্ড থেকে আপনি রেসপন্স পাঠাচ্ছেন, ওইটাই আসলে ফ্রন্ট এন্ড আপনার ম্যাপ করতে হবে। আর মানে ব্যাক এন্ডের জিনিসটা আপনি ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্ট করবেন। এভাবেই আসলে আগাবেন। সো ফুল স্ট্যাক এর আসলে ওইভাবে বেস্ট ওয়ে বলে তেমন কিছু নেই। আর আরেকটা হচ্ছে টু ক্রিয়েট স্প্রিং বুট representative or should we implement them in service classes with raw Java code? আমাদের কোডিং আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে টু ক্রিয়েট কমপ্লেক্স কোয়েরিজ ইন স্প্রিং বুট শুড উই রাইট দেম ইন র এসকিউএল ইন রেপোজিটরি ইন্টারফেসেস অর শুড উই ইমপ্লিমেন্ট দেম ইন দ্য সার্ভিস ক্লাসেস উইথ র জাভা কোড? যেহেতু স্প্রিং বুট আপনাকে ওআরএম প্রোভাইডই করছে হাইবারনেটের থ্রু, ওইটা ইউজ করাই বেটার। অ্যান্ড আপনি যদি র কোয়েরি বা নেটিভ কোয়েরি স্প্রিং বুটে আসলে লিখতেও চান, ওইটা রেপোজিটরি ইন্টারফেসেই করতে হয়। আমাদের কোডিং স্ট্রাকচার বা কোডিং কনভেনশন বলে একটা জিনিস আছে, তো ওইটার মধ্যে প্রজেক্ট স্ট্রাকচারটাও পড়ে। তো স্প্রিং বুটের হিসাবটা হচ্ছে কন্ট্রোলারে আপনি ইউজারের কাছ থেকে রিকোয়েস্ট নেবেন, সার্ভিস লেয়ারে সবসময় থাকবে বিজনেস লজিক্স। আর যে কোনো ডেটা ফেচ করা, ডেটা সেভ করা, যে কোনো কিছুই আসলে আপনার এটা রেপোজিটরি ক্লাসটাই হ্যান্ডেল করবে আরকি। এটা আপনার সার্ভিস ক্লাসে লেখা ইজ নট আ গুড প্র্যাকটিস। আর চাইলে তো আসলে কন্ট্রোলারে এই তো সব লজিক লিখে ফেলা যায়। সো why we have different classes বা different annotations? তো র এসকিউএল আপনি লিখতে চান বা যা করতে চান, ইটস গুড টু গো উইথ রেপোজিটরি। সার্ভিসে কখনো মানে কোয়েরি রিলেটেড কিছু থাকবে না। আচ্ছা, আর ফজলে রাব্বি ভাই একটা কোয়েশ্চেন করছিলেন যে মাল্টিপল রোল ওইটা আসলে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। এখন মনে করেন যে ইনহেরিট করলে বা আমরা যখন একটা ক্লাস এক্সটেন্ড করে ফেলি, তখন যেটা হয় আপনার উম আগের ক্লাসে যা আছে ও সেই প্রপার্টিজ গুলো ইনহেরিট করে। কিছু কমন প্রপার্টিজ আমাদের থাকতে পারে যেকোনো ইউজার ক্লাসে, যেমন মনে করেন ইউজারের নাম, অ্যাড্রেস, তারপরে পাসওয়ার্ড, এই টাইপের কিছু ইনফরমেশন। তো এই ইনফরমেশন গুলো যখন আপনি ইনহেরিট করছেন আসলে সমস্যা হচ্ছে না। ওটা যদি মনে করেন ডাক্তারের জন্যও হবে, অ্যাডমিনের জন্যও হবে। তাইলে আমাদের ইউজার ক্লাসটা এমন ভাবে আসলে ডিফাইন করতে হবে যাতে আমি যখন ওই ক্লাসটাকে এক্সটেন্ড করি, এক্সট্রা কোনো ইনফরমেশন না চলে যায়। যেমন ডাক্তারের অনেক কিছু ইনফরমেশন থাকতে পারে যেটা আসলে ইউজারের জন্য আমাদের দরকার নেই। তো তখন আসলে ইউজার ক্লাসকে এক্সটেন্ড করলে কি হবে? আপনি যখন জিনিসটা রান করতে যাবেন, আপনি দেখবেন যে আসলে মানে অনেক unnecessary ডেটা ডিবি তে আছে। সো তখন আসলে এই জিনিসটা ইউজ করা বা মানে feasible না
আপনার ডিবিতে যদি অনেক অনেক আননেসেসারি কলাম বা আননেসেসারি ডেটা থাকে যেগুলো অনেক সময় হয়তো বা ম্যান্ডেটরি, ডাক্তারের জন্য যে জিনিসটা ম্যান্ডেটরি না ওটা আপনি আসলে কেন ইউজার টেবিলে রেখে ওটা এক্সটেন্ড করবেন আরকি। তো ইউজার টেবিলে মেইনলি থাকবে হচ্ছে কমন জিনিসগুলা যেগুলো সবার লাগবে। আর আপনি যদি ওটা এক্সটেন্ড করে কাজ করতে চান তাহলে লাগবে হচ্ছে আপনার আ আরেকটা ক্লাস এক্সটেন্ড করে ওর যে মানে স্পেসিফিক ডেটা ওটা রাখবেন। আর ম্যাপিং এর যে ব্যাপারটা one to many, many to one এইটা হচ্ছে অ্যাকচুয়ালি রিলেশনটা। যেমন একটা ডাক্তারের আন্ডারে মাল্টিপল অ্যাসিস্ট্যান্টস থাকতে পারে। আবার একজন অ্যাসিস্ট্যান্ট কি আসলে তখন মাল্টিপল ডাক্তার আন্ডারে থাকতে পারবে একই সাথে? এইটা পুরোটা ডিপেন্ড করছে আপনি আপনার সিস্টেমটাকে কিভাবে দিতে চান আরকি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা এখানেই করতে পারেন। লেখা লাগবে না। এমনিই করতে পারেন। হ্যান্ড রাইজ করেই করতে পারেন। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন সম্ভবত ছিল, হাউ ভায়াবল ইজ টু ইউজ Spring AI compared to running a separate server? ওকে, এখন Django-টা হচ্ছে মেইনলি পাইথন ড্রিভেন আর পাইথন ইজ মোর ফোকাসড ফর এআই। তো জাভায় বা স্প্রিং এ বেশ কিছু আসলে এআই আছে বাট পাইথনের লাইব্রেরি গুলা আসলে অনেক বেশি আপনার প্রিপেয়ার করা ফর মেশিন লার্নিং। সো স্প্রিং এআই ইউজ করতে পারেন যেহেতু আপনার স্প্রিং বুটের, বাট এখনো পর্যন্ত লাইব্রেরি সাপোর্ট অ্যান্ড এভরিথিং এর জন্য আপনার আপনি যদি অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এ যাইতে চান তাইলে হচ্ছে Django অ্যান্ড ML লাইব্রেরি ইজ এ গুড চয়েস। আপনি ট্রেন করলেন, ডেটা করলেন, বাট আ স্প্রিং এআই টা হচ্ছে মোর সুট ফর এন্টারপ্রাইজ লেভেল ডেপ্লয়মেন্ট, স্পেশালি ক্লাউড বেস এনভায়রনমেন্ট এর জন্য আরকি। আর আপনি যে আসলে Django দিয়েও মানে ফ্রন্ট এন্ড বা কিছু করতে পারবেন না তা না। বাট TensorFlow অ্যান্ড PyTorch হ্যাজ ভেরি গুড সাপোর্ট ফর ML লাইব্রেরিজ। স্প্রিং এআই তে আসলে ডিপ লার্নিং মডেল গুলা একটু হ্যান্ডেল করা টাফ। কারণ স্প্রিং এর লাইব্রেরি এখনো এত এনহ্যান্সড না। ওকে, আর কোনো কোয়েশ্চেন দেখছি না। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি একটু জানতে চাচ্ছিলাম যে প্রোডাকশন লেভেলে যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করা হয় সেক্ষেত্রে কি টেস্টিংটা কি প্যারালালি করা হয়, মানে হচ্ছে একটা ফাংশনালিটি বানাইলাম সেটার করেসপন্ডিং টেস্টিংটাও লিখে ফেললাম, এরকম কিছু করা হয় নাকি আগে সবকিছু ডেভেলপ করার পর শেষে গিয়ে সবকিছু টেস্টিং লেখা হয়? প্রোডাকশন লেভেলে যখন করা হয় মেইনলি ফিচার বেস কাজটা করা হয় সবসময়। আপনি যদি একেবারে পুরোটা ওয়েবসাইট বানিয়ে বা পুরোটা অ্যাপ বানিয়ে টেস্ট করতে যান, তখন দেখা যাবে যে প্রত্যেকটা প্রজেক্টেরই তো আসলে ডেডলাইন থাকে কিছু। আপনি ওটা মিট আপ করতে পারবেন না।
সো আমাদের টেস্টিং প্রসিডিউরটা যেটা অ্যাকচুয়ালি ফর্মাল প্রসিডিউর সেটা হচ্ছে আপনার একটা ফিচার আসবে। ফিচার অ্যানালাইসিস মানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হবে। আপনি তারপরে হচ্ছে ডেভেলপ হবে। অ্যান্ড যখন ফিচারটা ফুল ফাংশনাল তখনই ওইটা টেস্টিং এ চলে যাবে। সো প্যারালালি তখন মানে অন্য যদি কোনো ফিচার থাকে ওটা ডেভেলপ হতে থাকলো সমস্যা নেই। বাট পুরোটা শেষ করে দিই না। বাট একটা ফিচার যখন আমরা দিব ওইটা কমপ্লিট থাকা লাগবে। আমরা পার্শিয়াল কোনো ফিচার ডেলিভারি করি না। কিউ এর এন্ডে আরকি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে হাউ ক্যান আই ইফেক্টিভলি ক্যাশ ডাটা ইন স্প্রিং বুট? দেয়ার ইজ আ বিল্ড ক্যাশেবল অ্যানোটেশন। ইজ ইট সেলফ সাফিসিয়েন্ট? আচ্ছা। আহ হ্যাঁ, স্প্রিং বুটে কিছু বিল্ট ইন ক্যাশ করা যায়, ক্যাশেবল অ্যানোটেশন। বাট যেই ডেটাগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হয় সেই জিনিসগুলো আমরা আসলে রেডিসেই রাখি। অ্যান্ড রেডিস ইউজ করা হয় জাস্ট বিকজ অফ কিছু এক্সট্রা বেনিফিটের জন্য। রেডিসে লিস্ট স্ট্রাকচার সাপোর্ট করে, তারপরে সেট সাপোর্ট করে, ম্যাপ সাপোর্ট করে। তো আপনি যখন ওইটা দিয়ে আসলে কাজটা করবেন কাজটা খুব ফাস্টার হয়। এখন যেহেতু আর রেডিস হচ্ছে কি ভ্যালু পেয়ার করে ডেটা আনে আর এটা ইন মেমোরি ডেটাবেস। সো আমরা যখন এমনি কিছু স্প্রিং এ রাখি ওটা মেইনলি রিলেশনাল ডেটাবেসে স্ট্রাকচার যায়। অ্যান্ড আই গেস এটা মোরলেস সবাই আমরা জানি যে আসলে কি ভ্যালু পেয়ার টাইপ ডেটাবেস গুলো ইজ ফাস্টার। তো এখন কোয়েশ্চেন একটা আসতে পারে যে আসলে আমরা কোন ডেটাগুলা রেডিসে রাখবো আর কোন ডেটাগুলা ডেটাবেসে রাখবো। রেডিসে রাখবো হচ্ছে যেগুলো আমাদের ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, মানে একটু পর পর আসলে লাগবে। যেমন টোকেন, আপনি যে কোনো রিকোয়েস্ট পাঠাতে গেলে আপনার টোকেন পাঠানো লাগে, ওইটা রেডিসে রাখতে পারেন। বা মনে করেন আর ক্যাশেবলটা কখন ইউজ করব? মনে করেন আপনার ডেটাবেস একটা আছে যেটা জেন্ডার ডেটাবেস। আপনার মেল ফিমেল আছে। ওইটা কিন্তু খুব একটা বেশি চেঞ্জ হয় না। সো তখন আপনি ওখানে ক্যাশেবল অ্যানোটেশন ইউজ করতে পারবেন। বাট আ মেইনলি আমরা যখন একটা প্রোডাকশন লেভেলে ডেভেলপ করি, ইটস আ কম্বিনেশন অফ বোথ ক্যাশ ইন স্প্রিং বুট অ্যান্ড রেডিস। যখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেইটা আসলে রেডিসে রাখা লাগবে আমরা রেডিসে রাখি। যেটা আসলে ক্যাশেবল অ্যানোটেশন দিয়ে হ্যান্ডেল করা যায় সেটা আমরা ক্যাশেবল দিয়ে হ্যান্ডেল করি। আর কারো কোনো কোয়েশ্চেন? আপু ইন্টিগ্রেশন টেস্টিং এ একটু কোয়েশ্চেন ছিল। হ্যাঁ। আচ্ছা আপু, মানে আমি আসলে একটু বুঝতেছিলাম না যে আমাদের আসলে ইউনিট টেস্টিংটা কোথায় করা উচিত আর আসলে ইন্টিগ্রেশন টেস্টিংটা কোথায় করা উচিত। যেমন আমি যদি একটা মানে ধরেন আমার একটা এন্ডপয়েন্ট সিম্পল ক্রাট করে আর কি, জাস্ট একটা ডেটা রিড করে, রাইট করে এবং ক্রিয়েট করে এবং আপডেট করে। এখন এই ক্ষেত্রে তো আসলে আমার এখানে আমি কোনো ইউনিট টেস্টিং লিখতে পারবো না। আমি যদি ইন্টিগ্রেশন টেস্ট লিখি এটা আসলে একটু রান করতে টাইম লাগে। এখন আসলে আমি এটা আসলে সেপারেশনটা কিভাবে করবো? এখন আমি যদি নর্মাল আমি যখন ইউনিট টেস্টিং লিখতেছি আমি সব ইউনিট টেস্ট গুলো ইন্টিগ্রেশন টেস্ট গুলো একসাথে রান হচ্ছে। এখন আমি যদি বারবার আমার ইন্টিগ্রেশন টেস্ট গুলো আমার ইউনিট টেস্ট করতে গিয়ে অনেক টাইম লাগতেছে। তা আসলে এই জিনিসটা সেপারেশন কিভাবে করে? লাইক ইন্টিগ্রেশন টেস্ট গুলো আমি কখনো রান করলাম, কখনো ইউনিট টেস্ট গুলো রান করলাম, মানে জাভাতে আর কি, স্পেসিফিক্যালি যে ইউনিট 5 এ। যে ইউনিট ফাইলে আপনি আলাদা যদি ফাইল লিখে ফেলেন তাইলে কিন্তু দুইটা আলাদা রান করা যায়। আপনার একটা ফাইলেই যে রান করা লাগে তা কিন্তু না। এইটা একটা। জি আপু, মানে আর আমি বলতেছিলাম যে আমার মাল্টিপল আর কি ইউনিট টেস্ট আছে আর কি। আচ্ছা মানে ফোল্ডার ওয়াইজ করলে মনে হয় হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাই তো। ফোল্ডারাইজ করলে বা আপনি যদি জি জি প্যাকেজে করে ফেলেন। মনে জি করেন যে জি আপনি যখন জাভার একটা মানে কোড লেখেন, আপনি ওটা প্যাকেজ মেইনটেইন করেন না? সার্ভিস এক জি জি জায়গায় থাকে, কন্ট্রোলার এক জায়গায় থাকে। তাহলে আপনি ইউনিট টেস্ট বা ইন্টিগ্রেশন টেস্টের ক্ষেত্রেও ওই একই সিমিলার প্যাটার্ন ফলো করবেন। তাইলে যেটা হবে যে জি আপনার হ্যাঁ, ন্যাচারালি আপনি তো একই সাথে সবগুলো রান করলে তো একটা সমস্যা। আপনার হুম অনেক টাইম হুম লেগে যাবে। সো ইন্টিগ্রেশন টেস্ট মনে করেন আপনি একটা ফোল্ডার প্যাকেজ রাখলেন ইন্টিগ্রেশন টেস্ট। ওইটার আন্ডারে আবার প্যাকেজ করে বা ফাইল নেম আলাদা করে আপনি আপনার যখন যেই ফাইলটা লাগে সেটার টেস্ট কেস গুলা লিখলেন।
লিখে তারপরে ইউনিট টেস্টের জন্য আলাদা থাকলো। আপনার যখন যেটা রিকোয়ার্ড আপনি তখন সেটা রান করবেন। সবসময় না। আপু এই ইন্টিগ্রেশন টেস্টের আরেকটা কোশ্চেন ছিল যে আমি যখন মানে লিখছিলাম তখন হচ্ছে আসলে আমি যখন একটা ডেটা ইনপুট দিচ্ছি, মানে ধরেন একটা ডেটা মানে ক্রিয়েট করলাম, একটা নতুন এন্ট্রি ক্রিয়েট করলাম, করে সেটা এখন আমার যদি ওইখানে ডিলেট না দেয় ওইটা, তো ওই ডেটা থেকে যাচ্ছে, তখন এটা তো আসলে আমার বাকি টেস্টগুলোতে ইফেক্ট ফেলতেছে। এইটা আসলে নালিফাই করার ভালো ওয়ে কি আপু? আ মকিটো ইউজ করা। মক এপিআই বানায় ফেলা। প্রত্যেকটা জিনিসকে আপনি যদি মক বানিয়ে ফেলেন, তাইলে ওটা কিন্তু ডিবিতে পড়ছে না। ঠিক আছে? আ মকটা নিয়ে একটু ডিবিটাই দেখবেন। অ্যাভয়েড করবো পুরোপুরি। আমি মানে আমি চাইবো হ্যাঁ, টেস্ট কন্টেনার ডিবিটা রান করে তারপর হচ্ছে আমি টেস্টটা রান করতেছিলাম। হ্যাঁ, তাহলে আমি মানে আপনি যেটা ডিবিটাই পুরো সরাই দিব। না ডিবিটা না, ডিবিটাকে মক করে ফেলবেন। সো প্রত্যেকটা আ জাভাতেই বা স্প্রিং বুট আপনি দেখবেন যে প্রত্যেকটা জিনিসই মক করা যায়। আপনার রেপোজিটরি হোক, সার্ভিস হোক। মক আপনার কি করবে যে ডিবি থেকে আসলে কি আসতে পারে ওরকম একটা ভ্যালু দিবে আপনাকে। দিয়ে ওটা টেস্ট করবে। রাদার দ্যান অ্যাকচুয়াল ডিবিতে সবকিছু হ্যান্ডেল করা। ও আচ্ছা, আচ্ছা। জি আপু বুঝতে সো পারছি। যখন হ্যাঁ, যখন আপনি মক করে ফেলবেন আপনার কিন্তু আসলে ও একটা মনে করেন মক ইস মোর লাইক ডামি ডাটা। আপনি ডামি ডাটা হ্যাঁ, দিয়ে টেস্ট করছেন। ও মানে ক্রিয়েশনটা ডামি ডেটা দিয়ে করবো। আর আমি গেট গুলো আমি যখন আমার ডেটাবেস থেকে করলাম এটা সমস্যা নেই। এটাই নাকি? সমস্যা নেই। হ্যাঁ। জি, বা আপনি যখন ভ্যালিডেশন-ট্যালিডেশন করছেন আপনি জাস্ট আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হলেই তো হচ্ছে। সো ডিবি থেকে জি, যে জি। আসা লাগবে তা না। হ্যাঁ, জি আপু বুঝতে পারছি। থ্যাংক ইউ আপু। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা কি সেশনটা শেষ করব? আ আপু ডকুমেন্টেশন একটু একটা ইয়ে ছিল আপু। জি, জি, বলেন। আচ্ছা, আ স্প্রিং আমি হচ্ছে মানে ডকুমেন্টেশন জন্য হচ্ছে আমরা হচ্ছে সোয়াগার ইউজ করতেছিলাম। তো হুম। সোয়াগারের হচ্ছে আপু ২ টা ইয়ে আছে। একটা স্প্রিং ফক্স আর একটা স্প্রিং ডক। আমি আসলে স্প্রিং ডকেরটা ডকুমেন্টেশন পড়ছি। আ বাট এখন আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে স্প্রিং ফক্স এর কোনো এক্সট্রা বেনিফিট আছে কিনা? লাইক স্প্রিং ডকের থেকে? আ ভাইয়া ২ টাই মোর অর লেস সেম আউটপুটই দেয়। আপনার যেটা প্রেফারেবল আপনি সেটাই ইউজ করেন। আর আসলে এপিআই ডকুমেন্টেশন এর ক্ষেত্রে মানে ডেভেলপারদের সুবিধার জন্য আমরা আসলে Swagger টা ইউজ করি। বা মনে করেন আমি একটা এপিআই আমার ফ্রন্ট এন্ড টিমকে দিলাম বা মোবাইল টিমকে দিলাম তখন। বাট এমনি দেখা যায় যে সবসময় আসলে আপনার হ্যান্ড রিটেন ডকুমেন্টই লিখতে হয়। সেই ওয়ার্ড ফাইল, সেই এক্সেল ফাইল, সেই একই সিস্টেম। তো আপনি ২ টা যেটাই ইউজ করেন কোন সমস্যা নেই। আপু এই যে হ্যান্ড রিটেন টা এটা কি কোনো স্পেসিফিক ফরমেট আছে? একটু যদি নামটা বলতেন আমি দেখে নিতাম আরকি। আ স্পেসিফিক ফরমেট আর আ স্পেসিফিক ফরমেট না, আপনি জাস্ট এসআরএস কিভাবে লেখে, ঠিক আছে? সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন যেটা, ওইটা জাস্ট দেখলেই হবে আরকি। জি আপু বুঝতে পারছি। থ্যাংক ইউ। আর কারো কিছু কোয়েশ্চেন?
ওকে, আর কারোর মনে হয় না কোনো কোয়েশ্চেনস আছে। তাহলে আমরা আজকের সেশনটা এখানেই শেষ করছি আরকি। থ্যাংক ইউ এভরিওয়ান হু জয়েন্ট। ওকে, আমাকে কি শোনা যাচ্ছে? আল্লাহ হাফেজ আপু। জি, জি আপু ওকে, শোনা যাচ্ছে। ওকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।